আমরা ভ্যাকসিনটা পাচ্ছি, এটার জন্য আমরা খুবই হ্যাপি। রেজিস্ট্রেশন করেছি, 5 মিনিটের মধ্যেই আমাকে রিপ্লাই দিয়েছে শিশু হাসপাতালে যে আপনাকে আগামীকাল ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধনের পরদিন থেকেই গণহারে টিকাদান শুরু, নিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। সারা দেশে 199 জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত 11,651। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে আজ থেকে অভিযান শুরু হবে। সরকারি খরচে মেরামত। ঠাকুরগাঁওয়ে হাওয়া লাগলেই ঘরে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। রপ্তানির আগেই গায়েব হয়ে যাচ্ছে পণ্য, চালানের 1/3 পাচ্ছে না ইউরোপ আমেরিকার প্রতিষ্ঠান। চোর চক্রের অপকর্মে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। এবং কোরবানির 2 সপ্তাহ আগে ঢাকার খামারগুলোতে বিক্রি হয়েছে অন্তত 20% পশু। হাটের অপেক্ষায় খামারিরা, সংক্রমণ এড়াতে সংখ্যা বাড়ানোর দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদ। দ্বিতীয় দফা নিবন্ধনের পরদিনই শুরু হলো গণহারে টিকা দেয়া। প্রথম দিনে সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন 19,789 জন। 2.5 মাস পর টিকা কার্যক্রমে গতি আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। টিকা পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এদিকে আগামী সপ্তাহেই আসতে পারে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা। 2.5 মাস পর ফের সরগরম টিকা কেন্দ্রগুলো। আবারও গণহারে প্রথম ডোজ টিকাদান শুরু হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি। এবারে টিকা নিতে পারছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। টিকায় ভর করে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার আশা এখন তাদের মধ্যে। আমাদের রেজিস্ট্রেশনের সাথে সাথে যে আমরা ভ্যাকসিনটা পাচ্ছি, এটার জন্য আমরা খুবই হ্যাপি। আমি আশাবাদী যে দ্রুত আমরা শিক্ষা জীবন আবার শুরু করতে পারবো। যেহেতু আমি অক্টোবর সেশনে বাইরে চলে যাব পড়াশোনার জন্য, সেজন্য আমি এখন নিয়ে নিয়েছি। আগের বারের তুলনায় বয়সসীমা কমিয়ে এবার টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয় 35 ঊর্ধ্ব সব নাগরিকদের। বয়স এর কম হলেও টিকা নিতে পারছেন অগ্রাধিকার তালিকায় থাকা বেশ কিছু শ্রেণীর নাগরিক। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে গণটিকা কার্যক্রমে গতি আসা আর নিবন্ধনের একদিনের মাথায় প্রথম ডোজ পাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আমি খুব সৌভাগ্যবান মনে করছি যে গতকাল আমি 4:30 পৌনে 5টায় আমি রেজিস্ট্রেশন করেছি, 5 মিনিটের মধ্যেই আমাকে রিপ্লাই দিয়েছে শিশু হাসপাতালে যে আপনাকে আগামীকাল ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধন করার সঙ্গে সঙ্গে SMS পেয়েছি এবং আজকে সকালে আমাকে ডেট দিয়েছে এবং আমি সুন্দরভাবে দিয়েছি। পাবো কি পাবো না এরকম একটা সম্ভাবনা ছিল যেহেতু মাঝখানে, সেটা খুব সহজেই পেয়ে গেছি, মানে যা চিন্তাই করতে পারি না। বর্তমানে গণহারে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হলেও আগামী সপ্তাহেই আসতে পারে মডার্নার টিকা প্রয়োগের নির্দেশনা। সিটি কর্পোরেশনগুলোতে দেবার সিদ্ধান্ত হয়েছে এবং এই টিকাগুলো যেভাবে প্রয়োগ করতে হবে তার প্রশিক্ষণ কর্মসূচিটি চলছে। খুব দ্রুত মডার্নার টিকাটিও আবার আমরা আমাদের মূল যে কর্মসূচি আছে তাতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাজধানীর 7 কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হয় সৌদি ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকদের। বাকি কেন্দ্রগুলোতে প্রয়োগ হচ্ছে সিনোফার্মের টিকা। 1 মাসের ব্যবধানে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। বৃহস্পতিবার সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ 199 জন মারা গেছেন। রেকর্ড 11,651 জন আক্রান্ত হয়েছেন। ঢাকা বিভাগেই সর্বোচ্চ 65 জনের প্রাণহানি হয়। খুলনা বিভাগে মারা গেছেন 55 জন। শ্বাসকষ্টজনিত রোগীর চাপে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি আইসিইউ সেবা দিতে দিশেহারা হাসপাতালগুলো। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনার মৃত্যুর মিছিল থামছে না, নিয়ন্ত্রণ নাগালের বাইরে চলে গেছে। ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে কোভিড-19 সংক্রমণ। ঘরে ঘরে এখন জ্বর, সর্দি, শ্বাসকষ্টের রোগী। তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যে পেশেন্টগুলো আমাদের এখানে এখন ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই সিভিয়ারলি অ্যাফেক্টেড, ক্রিটিক্যাল পেশেন্ট। খুলনা অঞ্চলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ঢাকার পরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে এ অঞ্চলে। একদিনেই বিভাগটিতে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণের উচ্চমাত্রায় থাকা চট্টগ্রাম নগরীতে একদিনে সর্বোচ্চ 713 জন শনাক্ত। অঞ্চলটিতে মারা গেছেন 37 জন। রাজশাহীতেও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুরু থেকেই করোনার দাপটে নিয়ন্ত্রণহীন অঞ্চলটি। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। আপনার সদরে পারবে না বলে এখানে পাঠাছে। বুক নিঃশ্বাস খালি যাচ্ছে, আসছে, কথা বলতে পারছে না। করোনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে কুষ্টিয়াতেও। 24 ঘন্টায় একক জেলা হিসেবে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ময়মনসিংহেও। বিভাগটিতে একদিনেই মারা গেছেন 10 জন।
টুকাইতে টুকাইতে প্রায় 40 মিনিট সময় লাগে, তারপরে সে ওইটায় আমার বলে গাড়ি চাঁদা 15 দিন 16 দিন সিরিয়াল থাকতে হইতেছে, আইসিইউ পাচ্ছে না। এদিকে উত্তরের বিভাগ রংপুরেও অবস্থা বেগতিক। 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে, আর বগুড়ার হাসপাতালে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। কোনো জায়গাতেই আমি কোনো বেড পাই নাই, শেষে অনেক কষ্ট করে একটা ওয়ার্ডে আমি জয়েন করাই আমার মা। সংক্রমণের ঊর্ধ্বগতিতে টাঙ্গাইল জেলায় 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেট বিভাগে 5 জন ও বরিশালে 3 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে 2-3 গুণ বাড়তি খরচেও চট্টগ্রাম বন্দরে বুকিং দেওয়া যাচ্ছে না মাদার ভেসেল ও বড় কন্টেইনার। চরম হুমকিতে দেশের রপ্তানি বাণিজ্য, সরাসরি জাহাজ ভাড়া। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব হাসপাতালে অক্সিজেন ও শয্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে যাদের উপসর্গ বা লক্ষণ রয়েছে তাদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাউকাউসের সভাপতিত্বে ভার্চুয়াল সমন্বয় সভা হয়। এ সময় সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে করোনা সংক্রমণ রোধে মাঠ প্রশাসনকে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া উপসর্গ নিয়ে মেলামেশা ঠেকাতে প্রয়োজনে উপজেলা প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। গতকাল কঠোর লকডাউন বিধিনিষেধের 8ম দিনে রিকশা, ভ্যান আর ব্যক্তিগত গাড়ির দখলে ছিল রাজধানীর সড়ক। বেশিরভাগ মানুষই দিয়েছেন অফিস খোলা থাকা সহ নানা অজুহাত। প্রতিদিনের মতো জেল জরিমানা হলেও নগরবাসীর মাঝে দেখা যায়নি স্বাস্থ্য সচেতনতা। মামলা, আর্থিক জরিমানার পাশাপাশি আটকও হয়েছেন অনেকে। যাত্রাবাড়ির এই ছবি দেখে বোঝার উপায় নেই চলছে কঠোর বিধিনিষেধ। রিকশা, ভ্যান আর সড়কের মোড়ে মানুষের জটলা, বেশিরভাগেরই অজুহাত অফিস খোলা। অফিস আদালতের কাজ তো আমার তো বন্ধ নয়, অফিস খোলা। আগে যাইতে পারতাম 20 টাকা, এখন যাই 50 টাকা, 100 টাকা দিয়ে ভাড়া দেয়া। ভোগান্তি এত ভাড়া বেড়ে গেছে যে বলার নেই। আমরা তো যাইতে চাকরি করে ফেটে যাইতে যাইতে হচ্ছে। মাত্র 7 দিন না যেতেই কঠোর বিধিনিষেধ অনেকটাই উপেক্ষিত সাধারণ মানুষের অসচেতনতায়। সড়ক জুড়ে ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতোই। কোথাও কোথাও বেঁধে যায় যানজট। শিল্প কারখানা, ব্যাংক, হাসপাতাল অথবা জরুরি সেবার কথাই বলছেন অনেকেই। আমাদের হসপিটালে থাকতে হবে, এখন এখানে আটকাইলে আমরা কি করব? আমাদের প্রয়োজনীয় কাজ আমরা বাইরে যেতে পারবো না। কাজ করছে স্যালারিতে, আমাকে সেখানে থাকতে হবে বিকজ একটা সাইন। এখন তো পার্সোনাল গাড়ি নিয়ে বের হওয়া ছাড়া তো আমার তার কোনো উপায় নাই। আমাদের স্যারের শাশুড়ির অপারেশন হয়েছে, ওখানে যাচ্ছি। কলাবাগান আমার শ্বশুর বাড়ি, এখানে হলো আমার নিজের বাসা। তো আমি চিন্তা করলাম হয়তো আজকে লকডাউনের একটু আছে হয়তো বা, এই জন্য আমি আর কি যাচ্ছি। নগর জুড়েই ছিল পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর তল্লাশি চৌকি। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে জেল জরিমানাও। কয়েকটি আইনের বিচার করছি। 269 ধারা, এই ধারায় আপনার নির্দিষ্ট কোনো জরিমানা নেই, এটা হচ্ছে বিচারকের উপর নির্ভর করবে। যারা অযৌক্তিক কারণে বের হচ্ছে বা শুধু শুধু বের হচ্ছেন, আমরা তাদের বিরুদ্ধে আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। অনেকে বাসার থেকে বের হন, কি যেন বাসায় ভাল লাগে না, তো ভাল লাগে না এই জন্য রাস্তায় বেরোচ্ছেন। বোর লাগে বাসায়, তো বোর লাগে যেন বেরোচ্ছেন। অনেকে আবার লকডাউন কেমন হচ্ছে দেখার জন্য বেরোচ্ছেন। দয়া করে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বেরোবেন না। করোনা প্রতিরোধে শুধু জরিমানা কিংবা আইন প্রয়োগই নয়, জনসচেতনতা বাড়াতে রাজধানীতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের আকাশে গ্লাইডার। আকাশযান তৈরির তাক লাগানো গল্প শুনতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তার গাফিলতিতে প্রশ্নবিদ্ধ মানবিক উদ্যোগ খ্যাত আশ্রয়ন প্রকল্প। দেশের 22 জেলার 36 উপজেলায় অনিয়মের কারণে আশ্রয়নের যেসব বাড়িঘর ক্ষতির সম্মুখীন হয়েছে সেসব সংস্কারে আজ থেকে অভিযানে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এসব বাড়িতে ঠাঁই নেওয়া প্রান্তিক মানুষের কষ্ট লাঘব করতে দ্রুত সংস্কার অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের নীতি নির্ধারণী কর্মকর্তারা। দেশব্যাপী কয়েকটি দলে ভাগ হয়ে এই সংস্কার অভিযান চালানো হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশের ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই করে দিতেই সরকার বাস্তবায়ন শুরু করে আশ্রয়ন 2 প্রকল্প নামে একটি প্রশংসিত মানবিক উদ্যোগ।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 1,20,000 পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে খাস জমিতে সরকারি অর্থায়নে নির্মিত বাড়ি। 2 রুমের এসব বাড়িতে বেশ স্বচ্ছন্দেই বসবাস শুরু করেছিলেন খোলা আকাশের নিচে চালচুলোহীন থাকা মানুষগুলো। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের বেশ কিছু জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আংশিক ক্ষতির সম্মুখীন হয়। মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের গাফিলতি আর অনিয়মে এই বাড়িঘরে কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও বা মাটি সরে যাওয়ার ঘটনাও ঘটেছে গেল কয়েকদিনে। প্রান্তিক মানুষদের স্থায়ী ঠিকানা গড়ে দেওয়ার যে স্বপ্ন সরকার প্রধান দেখেছিলেন, সেই অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পেও অনিয়মের বিষয়ে সব মহলেই সমালোচনার ঝড় ওঠে। আর এই ঘটনায় নড়েচড়ে বসেছে খোদ সরকার প্রধানের কার্যালয়ে। ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দাদের যাতে বর্ষা মৌসুমে কিছুটা হলেও স্বস্তি দেয়া যায়, সেজন্য মহামারীর কঠোর বিধিনিষেধের মধ্যেও শুক্রবার থেকেই একাধিক দল সংস্কার অভিযানে মাঠে থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা আশ্রয়ণ প্রকল্পের দপ্তর। শুধু ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতি নয়, এই সংস্কার অভিযানে বিভিন্ন এলাকায় বিদ্যমান ঘরগুলোর বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাওয়া লাগলে ঘরের দেয়াল ও মেঝেতে দেখা দেয় ফাটল, আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। ঠাকুরগাঁওয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পের শান্তির নীড়ের এমনই হাল। বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। ঘর বরাদ্দের নামে অর্থ আত্মসাতের মামলাও হয়েছে। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। 2.5 মাস আগে আশ্রয়ণ 2 প্রকল্পের ঘর শান্তির নীড় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বজরমতলী গ্রামের গৃহহীনদের বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। পাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা হলেও সামান্য বাতাসে দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দেয়ায় এখন আতঙ্কে দিন কাটছে তাদের। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বসবাসরতদের। ফাট ধরছে জায়গায় জায়গায়, ঘরে ওয়ালে, দরজায়। এগুলো ঘর যদি ভালো মতো করা দিতেন তা সুবিধা হতো। ঘর বরাদ্দের কথা বলে উপজেলা নির্বাহী অফিসারের শালক তানবিন হাসান এক কর্মচারীকে দিয়ে প্রায় 2 লাখ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ঘর বঞ্চিতের পক্ষে হরিপুর থানায় মামলাও হয়। এখন আমাকে বলছে যে নেতা এখানে করবে, লোকলা ঘর থাকিল না নি থাকিল ওটা উমার ব্যাপার। এটা যদি আরো উঁচা মাটি হইতো তাহলে থাকার একটা পরিবেশ ভালো হইতো। গৃহহীনদের বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা পুলিশের কাছে স্বীকারও করে মামলার আসামি। 1,79,74,000 টাকা। কার নির্দেশে নিছে ওটা? ওটা আমাকে বলছে স্যারের শালা। কোন স্যারের শালা? ইউনো স্যারের শালা। নাম কি? তানবিন। আসামি যার নামে একজন, আর ইউনো শ্যালকের নাম সন্দেহজনক ভাবে যার ভিতরে বর্ণনা করা আছে। অভিযোগের কথা স্বীকার করে তার সমাধানে উপজেলা নির্বাহী অফিসারকে তাগিদ দিয়েছেন বলে জানালেন চেয়ারম্যান। এগুলো খোঁজ খবর পাওয়ার পর আমি অবশ্য ইউনো মহোদয়ের কাছে জানারও চেষ্টা করেছি। তিনিও বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই বিষয়গুলো দেখা হচ্ছে। তবে অনিয়মের কথা অস্বীকার করে তার সমাধানের আশ্বাস দেন নির্বাহী অফিসার। কোনো ধরনের অনিয়ম হয় নাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কোনো রকম দুর্নাম হবে এটি আমরা কোনোভাবেই চাইব না। এদিকে সামান্য বৃষ্টিতেই বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের ঘরগুলোর চারিদিকে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় উদ্বোধনের পরেও তা বুঝিয়ে দিতে পারছেন না প্রশাসন। গেল এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 194 জন রোগী। অপ্রতুল সরঞ্জাম আর জনবলের অভাবে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এরপরও ভরা মৌসুমে এডিস মশা নিধন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে সংশয় রয়েছে খোদ সিটি কর্পোরেশনই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 2 বছর বাদে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। 2019 সালে সারা দেশে ডেঙ্গু মহামারীর পর নড়েচড়ে বসে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সরকারের নেয়া পদক্ষেপের ফলে গত বছর তেমন প্রকোপ ছিল না ডেঙ্গুর, কিন্তু চলতি বছর আবারও বাড়ছে শঙ্কা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন 131 জন, আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 29 জন। হাসপাতাল সূত্র বলছে এবছর ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যস্ত কোভিড মোকাবিলায়। এরই মধ্যে চলছে বর্ষা মৌসুম, বাড়ছে মশার উপদ্রব। মশার ওষুধ দেয় না, ভিটামিন দেয়,
কিছুই বোঝায় যায় না। যারা এই মশার ওষুধ দেয় তাদেরকে হয়তো মাসে 2-1 চোখে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, মশা নিধনে জনগণের তুলনায় সামগ্রী ও জনবল সংকটে ডেঙ্গু মোকাবেলা কঠিন হবে। বিগত 1-1.5 বছরের মতন হয়ে গেল, এখনো আমার না মশার মেডিসিন বেড়েছে, যেমন না গাড়ি বেড়েছে, না কোনো মেশিন বেড়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। অপ্রতুল আমি বলবো না, আমি বলবো যে কাঙ্ক্ষিত সামগ্রীর তুলনায় হয়তোবা ওনারা কম পাচ্ছেন। কীটতত্ত্ববিদরা বলছেন, কথায় নয় কাজে প্রমাণ করতে না পারলে মহামারীকালে ডেঙ্গু হতে পারে মাথা ব্যথার বড় কারণ। জুলাই মাস এবং আগস্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং নগরবাসীর যৌথ উদ্যোগে এডিস মশা নিয়ন্ত্রণের জোরদার পদক্ষেপ গ্রহণ করা উচিত। জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গু বাহক এডিস বিস্তারের উত্তম সময়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এডিস মশা মারতে গাফিলতি থাকলে সরকারি প্রতিষ্ঠানগুলোকেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। গতকাল নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, নির্মাণাধীন ভবনে অতিমাত্রায় বাড়ছে ডেঙ্গু মশার প্রজনন। উভয় মেয়রের সাথে কথা বলছি, ওনাদের 2 জন ম্যাজিস্ট্রেট আছে মোবাইল কোর্ট করার জন্য, আরও 8 জন ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ওনাদের এখানে পদায়ন করা হবে। সরকারি প্রতিষ্ঠানের নির্মাণাধীন অথবা ব্যবহার্য ভবনগুলোতে কোথায় কোথায় জমা পানি থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযান। চালানে উল্লিখিত পণ্যের 1/3 গায়েব। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক ইউরোপ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের দাবি এমনটাই। গোয়েন্দা পুলিশের তদন্তে মিলেছে গায়েব হওয়া পণ্যের হদিশ। সন্ধান পাওয়া গেছে এমন একটি চক্রের, যারা রপ্তানির জন্য পণ্য বোঝাই কাভার্ড ভ্যান বন্দরে যাওয়ার আগেই কৌশলে চুরি করে ফেলে। 5 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ক্রেতা হারাচ্ছে তৈরি পোশাক প্রতিষ্ঠান। বুলবুল রেজার রিপোর্ট। গেল এপ্রিলে নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠান ইউরোপের কয়েকটি দেশ এবং আমেরিকায় বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে। ক্রয়কারী প্রতিষ্ঠান জানায়, আমদানি করা পণ্যের প্রায় 1/3 কম পেয়েছেন। বিষয়টি চ্যালেঞ্জ করলে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যের কার্টনের ছবি পাঠায়, যেখানে দেখা যায় প্রতিটি কার্টনে যে পরিমাণ পণ্য থাকার কথা তা নেই। বায়ার ধরেন প্রথম 1-2টা বলার পরে আমরা বায়ারে চ্যালেঞ্জ করি যে হাউ ইট পসিবল, ইট ইজ নট পসিবল, আমরা তো এরকম কখনোই করি না। বলার পরে বায়ার সেকেন্ড টাইম আমাদেরকে একদম আমাদের কার্টুন ভিডিও সহ পাঠিয়ে দিচ্ছে। আমি চেক করে দেখলাম যে আমাদের একটা মাত্র এজেন্সির গাড়িতে এই প্রবলেমগুলো হচ্ছে। এই ঘটনা হওয়ার পর থেকে সর্বসাকুল্যে আমাদের কাছে এখন বায়ার এই পর্যন্ত আমার কাছে $2 লাখ ক্লেম চলে আসছে। অনুসন্ধানে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় এমন একটি চক্রের, যারা খোদ রপ্তানিকারক প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনের জন্য চুক্তিবদ্ধ। গ্রেফতার করা হয় 5 জনকে, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই তৈরি পোশাক। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরির অভিনব কৌশল। তারা জানায়, চুক্তিবদ্ধ ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যান পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট দিনে ফ্যাক্টরিতে যায়। পণ্য লোড করা ভ্যান রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। যাত্রাপথে ট্রান্সপোর্ট কোম্পানির নিজস্ব গোডাউনে নিয়ে কার্টন খুলে 3 ভাগের 1 ভাগ পণ্য সরিয়ে ফেলা হয়। পরে কার্টন এমনভাবে প্যাকেট করা হয়, কারো বোঝার উপায় নেই কার্টনের মুখ খোলা হয়েছিল। বাইরের রাষ্ট্র পার্টি বায়ার এবং বাংলাদেশও পার্টি পাইলে এগুলো বিক্রি করে, আমাদেরকে টাকার বিনিময়ে করে। ড্রাইভার 20,000, আমরা 10,000। পুলিশ বলছে, এতে বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ। গার্মেন্টস সেক্টর এদেরকে আরেকটু নিবিড়ভাবে এই সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গাড়ির মধ্যে জিপিএস সিস্টেম যদি থাকে, সেখানে বোঝা যেতে পারে যে গাড়িটি কখন কোথায় থামছে বা কোথাও মালামাল আনলোড হচ্ছে কিনা, সেই বিষয়গুলো চেক করা যেতে পারে। রপ্তানি পণ্য পরিবহনে নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদার ভেসেলের সংকট, সেই সঙ্গে বড় সাইজের খালি কন্টেইনার না পাওয়ায় চরম হুমকিতে পড়েছে দেশের রপ্তানি বাণিজ্য। 2 থেকে 3 গুণ বাড়তি খরচ করেও মাদার ভেসেল ও কন্টেইনার বুকিং দিতে পারছেন না বাংলাদেশের রপ্তানিকারকরা। রপ্তানি পণ্যের স্তূপ পড়ে গেছে অফ ডকগুলোতে। এ অবস্থায় ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে সরাসরি জাহাজ ভাড়া করতে চায় বিজিএমইএ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 18টি অফডকের সামনে এখন গার্মেন্টস পণ্যভর্তি কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি, আর ভেতরে কন্টেইনারের স্তূপ। চলতি মাসে 70,000-এর বেশি কন্টেইনার প্রয়োজন পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে। আমাদের ফ্রিকোয়েন্সি, যে ফিডার ফ্রিকোয়েন্সি ছিল, সেই ফ্রিকোয়েন্সিটা অর্ধেকে চলে আসছে।
যে ক্যারিয়ার 2টা ফিডার প্রতি সপ্তাহে দিত সে এখন 1টা ফিডার দিচ্ছে। ইম্পোর্ট কন্টেনারগুলি যদি বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে নিয়ে আসতে পারে তাহলে হয়তো ওই সংকটটা কেটে যাবে। আগে ইউরোপগামী 40 ফুটের একটি কন্টেনার $4,000 মার্কিন ডলারে ভাড়া হলো, এখন 15 থেকে 17,000 মার্কিন ডলার খরচ করেও কন্টেনার বুকিং পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে যুক্ত হয়েছে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা রুটে চলাচলকারী মাদার ভেসেলের সংকট। গত মাসে আমরা জাহাজীকরণ করেছি 60,000, যদি আমাদের কন্টেনারের ফ্লো থাকতো আমরা 70,000-এর কাছাকাছি রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণ করতে পারতাম। ওভারফ্লো কন্টেনার রয়ে যাওয়াতে তারা নতুন করে আর বুকিং নিচ্ছে না, পাশাপাশি তারা ইউএসএতে নিচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় সেগুলো পাঠাতে প্রতিদিন 1,500-এর বেশি কন্টেনার প্রয়োজন। দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্য নিয়ে এ ধরনের শত শত কাভার্ড ভ্যান দিনের পর দিন রাস্তায় অপেক্ষা করছে। এর মূল কারণ হলো প্রয়োজনীয় 40 ফিটের কন্টেনার এবং ফিডার ভেসেল না পাওয়া। প্রতি মাসে গড়ে 50,000-এর বেশি কন্টেনার পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এর মধ্যে 50% ইউরোপের বিভিন্ন দেশে আর প্রায় 25% আমেরিকায়। অফডকের মধ্যে জায়গা নেই, সেজন্য আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে আমরা ডাইরেক্ট ভেসেল চালু করার ব্যবস্থা করা যায় কিনা। মূলত ছোট আকৃতির ফিডার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা বন্দরে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয়, আর সেখান থেকে মাদার ভেসেল চলে যায় ইউরোপ আমেরিকার পথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুদিন ফিরছে দেশের পোশাক শিল্পে। পোশাক সামগ্রী কিনতে মিয়ানমার ও ভারতের বিদেশি ক্রেতারা আবারও বাংলাদেশমুখী হতে শুরু করেছেন। গেল 2 মাসেই তাদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকার বাড়তি অর্ডার পেয়েছে বাংলাদেশ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। কঠোর লকডাউনের মাঝেও উৎপাদন ব্যবস্থা সচল রাখতে মরিয়া গার্মেন্টস মালিকেরা। অথচ করোনা সংক্রমণের শুরুতে এই শিল্প কতটা ক্ষতির মুখে পড়বে তাই ছিল আলোচনায়। কিন্তু মিয়ানমারের সেনা শাসন নিয়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশমুখী হতে থাকে। এর মাঝে গত 6 মাস ধরে করোনা সংক্রমণ নিয়ে ধুঁকছে অপর প্রতিবেশী দেশ ভারত। সেখানকার ক্রেতারাও পণ্য কিনতে সম্প্রতি বাংলাদেশের যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি $35 বিলিয়ন মতন এক্সপোর্ট ভলিউম আমাদের হবে এই অর্থনৈতিক বছরে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে চলতি বছরের মে মাসে রপ্তানি পণ্য হিসেবে বিদেশে পাঠানো হয়েছিল 56,000 টিউএস কন্টেনার। তার বিপরীতে জুলাই মাসে 13% বাড়তি হিসেবে রপ্তানি হয়েছে 63,700 কন্টেনার, যার 90%ই গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক। অথচ গত বছরের এই সময়ে রপ্তানি পণ্য নিয়ে কন্টেনার গেছে 50,000-এর কম। 100% ক্যাপাসিটিতে আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো সবাই অর্ডার পাচ্ছে বলে আমি মনে করি। গার্মেন্টস ব্যবসায়ীদের মতে নানা জটিলতায় গত কয়েক বছর ধরে দেশে গার্মেন্টস কারখানার সংখ্যা কমছে, যে কারণে বর্তমানে অর্ডার বাড়লেও পুরোটা সরবরাহ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এখন আমাদের সংকুচিত ক্যাপাসিটি দিয়ে বাড়তি অর্ডার ডিল করা খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় খুব কঠিন উৎপাদন সংকটে পড়ে যাচ্ছি। চট্টগ্রামে বর্তমানে ছোট বড় 270টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে, যেখানে শ্রমিক আছেন 5 লাখেরও বেশি। কঠোর লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে চলছে সবগুলো গার্মেন্টস কারখানা, বাদ যাচ্ছে না ইপিজেডের গার্মেন্টসও। চট্টগ্রামের ইপিজেড থেকে কমল দে, সময় সংবাদ। আর 2 সপ্তাহ পরে ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকার খামারগুলোতে পশু বিক্রি হয়েছে 20 থেকে 30%। বাকিটা হাটের অপেক্ষায়। পশুখাদ্যের মূল্য বাড়ায় এবার কোরবানির গরু ছাগলের দাম বেশি বলছেন খামারিরা। করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে হাটের সংখ্যা বাড়ানোর দাবি ডেয়ারি অ্যাসোসিয়েশনের। নিজামুদ্দিনের ক্যামেরায় কাজল আবদুল্লার রিপোর্ট। রাজধানী ঢাকার আশপাশে গড়ে উঠেছে ছোট, মাঝারি ও বড় আকারের প্রায় 900 গরুর খামার। এসবের মধ্যে অনেক খামারে বছরব্যাপী গাভী পালনের পাশাপাশি কোরবানির বাজার ধরতে পালন করা হয় ষাঁড় গরু। তাই কোরবানির ঈদকে ঘিরে এসব পশুর পরিচর্যা নিয়ে ব্যস্ত খামারিরা। এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে অনেক খামারেই। তবে করোনার মধ্যে পশুখাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবছর দাম বেশি বলে জানান তারা। 100 গরুর মধ্যে 30টা গরুর মতো বিক্রি হয়ে গেছে। এই বছরে ধরেন যে পরিমাণ খরচ, তাতে খরচ বেশি আছে, সব কিছুরে খাবারের দাম
বেড়ে গেছে, কস্টিং বেড়ে গেছে। গতবার তুলনায় এবার গরুর দাম একটু বেশি। গতবার যে গরুগুলো আমরা 1,50,000, 1,20,000 বিক্রি করতাম, সে গরুগুলো এখন কিনতে গেলে 1,70,000। এরই মধ্যে বিভিন্ন জেলায় থাকা নিজস্ব খামার থেকে ঢাকার খামার ও সেল সেন্টারে কুরবানির পশু নিয়ে আসা শুরু করেছেন অনেকেই। ঘাটতির সংখ্যা না থাকলেও নিরাপদ পরিবেশে পশু বিক্রির জন্য হাটের সংখ্যা বাড়ানোর দাবি ডেইরি অ্যাসোসিয়েশনের। 14-15 তারিখ যদি পর্যন্ত লকডাউন থাকে, এরপর যদি লকডাউন উঠে যায়, দেখা গেছে এই অল্প সময়ের মধ্যে তখন কিন্তু সবাই একসাথে গরু কিনতে বের হবে। হাট না কমায় হাটের এরিয়াগুলো যদি একটু বড় করে দেওয়া যায়, আরও হাটের সংখ্যা যদি বাড়ানো যায়, গরুগুলো যদি ফাঁকা ফাঁকা করে যদি রাখা যায়। প্রাণী সম্পদ অফিস জানায়, প্রতি কুরবানিতে মহানগর সহ ঢাকা জেলায় চাহিদার 15 লাখের মধ্যে 14 লাখ পশুই আসে ঢাকার বাইরে থেকে। বাকি 1 লাখের যোগান দেয় স্থানীয় প্রায় 5,000 খামার। ঢাকার মধ্যে এমন কোরবানির পশু যেসব খামার রয়েছে তার 20 থেকে 30% পশু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে এর একটি অংশ পশু অবিকৃত থাকার আশঙ্কা করছেন খামারি এবং ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কক্সবাজারের পাহাড়ে প্রতি বর্ষাতেই ঘটে প্রাণহানি। বছরের পর বছর চেষ্টাতেও সরানো যায়নি ঝুঁকিপূর্ণ বসতি। সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জেলা প্রশাসনের। বন্যার অশনি সংকেতের সঙ্গে যোগ হয়েছে ভাঙনের করুণ সুর। গাইবান্ধার 2 উপজেলার লাখ লাখ মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রহ্মপুত্র নদের ভয়ঙ্কর একটি চ্যানেল। ভুক্তভোগীদের দাবি, চ্যানেলটিতে ক্রসবাঁধ দিলেই ভাঙন রোধের পাশাপাশি ফিরে পাবেন ভিটেমাটি ফসলি জমি। বিষয়টি নিয়ে গবেষণা চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের কয়েক দফা ভাঙনে নিঃস্ব হয়ে মধ্য উড়িয়ায় আশ্রয় নেয় মানুষগুলো। সেখানেও কামড় বসিয়েছে ব্রহ্মপুত্র। পায়ের তলের মাটিটুকু সরে গেলে কোথাও দাঁড়াবার ঠাঁই নেই তাদের। ভুক্তভোগীরা বলছেন, ফুলছড়ির কেতকিরহাট থেকে সাঘাটার হলদিয়া পর্যন্ত প্রবাহিত এই চ্যানেলটি এখন 2 উপজেলার 5 ইউনিয়নের লাখো মানুষের আতঙ্কের কারণ। তাদের দাবি, কেতকিরহাট থেকে কাবিলপুর পর্যন্ত মাত্র 2 কিলোমিটার ক্রসবাঁধ দিলেই ভাঙন থেকে রক্ষা পাবেন তারা। আমাদেরকে এই নদীটাই সরবরাহ করে ফেললো আর কি। হাজার হাজার বাড়ি ছিল এই পাশে, সমস্ত মানুষকে সরবরাহ করে ফেলছে। নদীটা যদি বেড়ে বাদ দিত একটা, তাহলে আমাদের আর নদী থেকে ভাঙান থেকে কোনো অসুবিধা হতো না। কেতকিরহাট থেকে কাবিলপুর পর্যন্ত যদি একটা ক্রস বাঁধ দেওয়া যায়, এটা 2 কিলোমিটার ক্রস বাঁধ দিলে এই পাশে দক্ষিণ পাশে হাজার হাজার একর ফসলি জমি জেগে উঠবে। এলাকাবাসীর দাবির সাথে একমত পোষণ করে সংশ্লিষ্টদের মতামত জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও। এই নতুন চ্যানেলটি হওয়ার কারণে আসলে এই নতুন এলাকাগুলো ভাঙতেছে। তো আমার মনে হয় যে এটা বন্ধ করলে নদী ভাঙ্গন এই এলাকাটির জনগণ বেঁচে যাবে। 3 পয়েন্টে ক্রসবাঁধের মাধ্যমে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন নিয়ে গবেষণা চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই 3টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টে 2টা অথবা 3টা গ্রহণ করবে। আমাদের বিশ্ব ব্যাংকের সহায়তায় একটা স্টাডি প্রজেক্ট চলতেছে। এই প্রজেক্টটা যদি বাস্তবায়ন হয় যে কোনো জায়গায়, তাহলে এটা যদি সুফল হয়, তাহলে পরবর্তীতে আমরা এই বেসিসে আমরা অন্য কাজগুলো আমরা শুরু করব, অন্য চ্যানেলগুলো আমরা কাজ শুরু করব। গাইবান্ধার ফুলছড়িতে এলাকাভেদে ব্রহ্মপুত্রের প্রস্থ ঠেকেছে 16 থেকে 18 কিলোমিটারে। বছরে 72 কোটি 50 লাখ মেট্রিক টন পলি বহন করায় গভীরতা কমে বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রহ্মপুত্র নদ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় যাওয়ার আগে কাগজপত্রের সঙ্গে বাধ্যতামূলক লাগে করোনার নেগেটিভ সনদপত্র। আর এটাকেই আয়ের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে একটি প্রতারক চক্র। রাজশাহীতে করোনার সার্টিফিকেট প্রতারণা চক্রের সঙ্গে জড়িত গোয়েন্দা পুলিশ 3 জনকে আটকের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। বুধবার নগরীর হেতেমখা এলাকা থেকে সিভিল সার্জন অফিসের চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম ও তার স্ত্রী শামসুন নাহার শিখাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে করোনার সার্টিফিকেট জালিয়াতি চক্রের মূল হোতা তারেক আহসানকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এই চক্রটা তাদের মোবাইল নাম্বার ফোন দিয়ে বলে যে আপনার রিপোর্ট পজিটিভ আসছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নেগেটিভ দেব।
এইভাবে তারা প্রতারণা করে। পুলিশ কর্মকর্তা আরও জানান, যাদের বিদেশ গমনের জন্য করোনার পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসতো তাদের মুঠোফোনে করোনা পজিটিভ এসেছে বলে এই চক্রটি SMS পাঠাতো। জরুরি ভিত্তিতে যেসব গ্রাহকদের বিদেশ গমনের প্রয়োজন দেখা দেয় তাদের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে করোনার রিপোর্ট পরিবর্তনের প্রলোভন দিত চক্রটি। প্রতিটি সার্টিফিকেটে তারা গ্রাহকদের সরবরাহ করতে হাতিয়ে নিত 3,000 থেকে 15,000 টাকা। আটককৃতরা জানান, গত 4 মাস ধরে তারা এ কাজ করছে। তাদের গ্রুপে আরও 3 থেকে 4 জন আছে বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা। এই চক্রের মূল হোতা তারেক আহসান সহ আরও 2 জন, একজনের নাম রফিকুল ইসলাম এবং তার ওয়াইফ শিখা, শামসুন্নাহ শিখা, এদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এর বাইরে আরও 2 জন পলাতক আছে। আমরা আশা করি অভিযান চলছে, আমরা ওই 2 জনকেও খুব দ্রুত সময়ে গ্রেপ্তার করতে পারবো। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সিভিল সার্জন অফিসের কোনো কর্মকর্তা তাদের করোনা রিপোর্টের তথ্য দিয়ে সহায়তা করতেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের ধরতে তৎপর বলে জানায় পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজ। কক্সবাজারে বছরের পর বছর চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ বসতি মুক্ত করা যায়নি পাহাড়গুলো। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। গেল 1 মাসে পাহাড় ধসের ঘটনায় 2 রোহিঙ্গা সহ মৃত্যু হয়েছে 4 জনের। তবে আর্থিক অনটনের জন্য পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করতে বাধ্য হচ্ছেন বলে দাবি বসবাসকারীদের। জেলা প্রশাসনের দাবি, পাহাড় ধস থেকে জীবন রক্ষায় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল বিশাল পাহাড়, এসব পাহাড় কেটে অনেকে তৈরি করেছেন টিন শেড বসতি। কক্সবাজার শহরের লাইট হাউসে পাহাড়ের গা ঘেঁষে কিংবা পাহাড় কেটে বসতি গড়ে ঝুঁকি নিয়ে করছেন বসবাস। একইভাবে শহরের কলাতলি, বৈদ্যঘুনা, লারপাড়া সহ একাধিক পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ঝুপড়ি থেকে শুরু করে ইটের দালান। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটে, কিন্তু তারপরও সরছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। অসহায়ত্বের জন্য পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে হচ্ছে বলে দাবি তাদের। অসহায় মানুষ আমরা এখান থেকে কোথায় যাবো? আমাদের এখানে তো কোনো ঘর বাড়ি কিছু নেই। যদি ঢাকা বসে থাকতো তাহলে আমরা মনে করেন ভালো জায়গায় এখানে মনে করেন পাহাড়ে এখানে থাকতে হতো না। এই যে সরকার যদি আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে তো আমরা বর্ষা মৌসুমে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব এলাকায় টাঙানো হয়েছে ব্যানার সহ লাল পতাকা, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, কিন্তু টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছে অনেক এলাকায়। পাহাড়ের মাটি ধসে আমাদের এখানে আসে পানি জমানো হয়, আমরা হাঁটতে পারি না, তো আমরা হাঁটা চলা করতে অনেক সমস্যা হয়। একটা ব্যানার টাঙানো ছিল এখানে, পাহাড় ঝুঁকি বিষয় এটা মানে নোটিস করছিল, এটা এখন দেখতেছেন এটা। তবে জেলা প্রশাসক জানালেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জীবন রক্ষায় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। একটা মনিটরিং কমিটি গঠন করেছি, ইতিমধ্যে খুব ঝুঁকিপূর্ণ পাহাড় যেগুলো এগুলো আমরা চিহ্নিত করেছি। সেখানকার মানুষকে কাকে কাকে সরিয়ে নিয়ে আসতে হবে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং কোথায় কোন আশ্রয় কেন্দ্রে কে থাকবে সেটাও আমরা হোমওয়ার্ক করে রেখেছি। কক্সবাজার শহরে পাহাড়ে বসবাস করছে প্রায় 14,000 মানুষ, আর জেলায় লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করছে বলে দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পদ্মা নদীতে ভরা বর্ষায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সেই ইলিশে সয়লাব মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জাফর, এই পদ্মা তীরের যে মৎস্য আড়ত সেটি কিন্তু ইলিশের দেশ সেরা ভোরের হাট হিসাবে পরিচিত। সেখানে এখন ভরা মৌসুমে কাছাকাছি অবস্থান করছে, নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আপনি যেমনটি বলছিলেন ঝাঁকে ঝাঁকে যে ইলিশ ধরা পড়ছে, সেই ইলিশের সাইজ কিন্তু অনেক বড়। আপনারা দেখছেন যে 2 কেজি ওজনের ইলিশও কিন্তু আজকে বাজারে উঠেছে, এবং এই ইলিশগুলো কেনার জন্য কিন্তু নানাঞ্চল থেকে লোকজন আসেন, কিন্তু লকডাউনের কারণে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং এখানে যে 29টি স্থায়ী আড়ত রয়েছে, শুধু সেই আড়তগুলোতে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। আর এই মাঠ জুড়ে যে প্রায় 200 বিক্রেতা ছিল সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে শুধু লকডাউনের কারণে। এই কারণে কিন্তু হাটের আজকে দৃশ্যটা একটু ব্যতিক্রম, এবং যারা নাকি ইলিশের জেলেরা আছেন তারা বলছেন যে ইলিশ যে পরিমাণে পাওয়া যাচ্ছে অন্যান্য মৌসুমে কিন্তু এর চেয়ে বেশি ইলিশ এই সময়টা পাওয়া যায়। তারপর তারা আশা করছেন দিন 10 পরে কিন্তু তাদের জালে আরো প্রচুর ইলিশ ধরা পড়বে। রূপালী ইলিশে কিন্তু এখন যেভাবে বাজার ছয়লা পড়ছে তার চেয়েও ব্যাপক আকার ধারণ করবে। এবং এইখানকার যারা আড়তের কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে এখানে যে
কঠোর লকডাউন, সেই লকডাউনে স্থানীয় প্রশাসনের নানা রকম যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তকে তারা মেনে তারা চাচ্ছেন যে হাটটাকে চালিয়ে রাখবার জন্য। কিন্তু হাটে অনেক অঞ্চল থেকে যে লোকজন আসে তাদের এখানে কিন্তু সরু একটা পথ এবং বৃষ্টিতে কিন্তু এখানে পানি জমে যায়। এখানে একটি ড্রেন ব্যবস্থা হচ্ছে, সেই ড্রেনের সঙ্গে তাদের এই হাটের সংযোগ দেওয়ার কথা কিন্তু তারা বারবার বলছেন এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং যারা দায়িত্বশীল আছেন এই হাট নিয়ে কিন্তু তাদের যেমন মাথা ব্যথা নাই বলে কিন্তু এই মৎস্যজীবীরা মনে করছেন। এবং তারা বলছেন যে গেল 30 জুন যে এই ঝাটকা নিধন যে বন্ধ হয়েছে, যে সরকার ইলিশের যে বিস্তারের জন্য ইলিশের যে ব্যাপক উৎপাদনের কারণে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটি কিন্তু 30 জুন শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন কিন্তু কোনো রকম বিধিনিষেধ নেই। সেখানে কিন্তু জেলেরা এখন উন্মুক্তভাবে প্রচুর ইলিশ ধরার চেষ্টা করছে। কিন্তু এই যে তারা হাটে নিয়ে আসেন সেই হাটে নিয়ে আসার ব্যবস্থাপনা, সড়ক, এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন যে এগুলোকে একটু তদারকি করবার এবং এই হাটকে সঠিকভাবে যে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আসছে, ক্রেতারা আসছেন, পাইকাররা আসছেন, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার। একই সঙ্গে তারা কিন্তু আবারও বলছেন যে এই মুন্সিগঞ্জের মুক্তারপুর হচ্ছে কারেন্ট জালের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র, যেখানে কয়েকশো যে কারখানা রয়েছে অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন করে। সেই কারেন্ট জালগুলো দিয়ে কিন্তু ইলিশ নিধন করা হয় এবং যেগুলো সরকারের নিষেধাজ্ঞাগুলো অবজ্ঞা করে সেগুলো নদীতে ফেলা হয় এবং এক শ্রেণীর জেলেরা কিন্তু এই কাজগুলো করে। কিন্তু সেই ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নিয়েছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সময় সময় কিছু অভিযান চলছে, কিছু কারেন্ট জাল ধরা হচ্ছে, সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিছু নামমাত্রে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু এই কারেন্ট জালগুলোকে যে সিলগালা করে দেওয়া বা বন্ধ করে দেওয়া সেগুলো যথাযথ হচ্ছে না বলে কিন্তু এখানকার মৎস্যজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে ইলিশের বিস্তার বাড়ানোর জন্য এই কারেন্ট জাল এবং এক শ্রেণীর যে জেলে আছে তাদেরকে যে নিয়ন্ত্রণ করবার ব্যাপার, এই বিষয়গুলো তাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। এবং তারা বলছেন যে ইলিশ হচ্ছে যে এই পদ্মার ইলিশ যেটা পৃথিবী জোড়া সুনাম, সেই পদ্মার ইলিশের বিস্তার বাড়ানোর ক্ষেত্রে তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এই সঙ্গে যে স্থানীয় মৎস্য বিভাগ, তারা বলছেন যে এই মৎস্য বিভাগের তৎপরতা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়েছে। যেখানে যারা মৎস্যের সঙ্গে জড়িত আছেন, মৎস্য কর্মকর্তা রয়েছেন, আর অন্যরা যারা রয়েছেন, এদের এই তৎপরতাগুলো এখানে বৃদ্ধি করা এবং এই ঝাটকা নিধনের সময় আপনারা জানেন যে প্রচুর ঝাটকা নিধন হয়েছে এই পদ্মায়। সে ব্যাপারে কিন্তু কার্যকরী পদক্ষেপ তেমন হয় নাই। ট্রাকে ট্রাকে করে কিন্তু এখান থেকে ঝাটকা পাচার করা হয়েছে। এবং এই যে ইলিশ যেগুলো আপনারা দেখছেন যে 2 কেজি ওজনের ইলিশ এখন পাওয়া যাচ্ছে পদ্মায়, সেটি কিন্তু সম্ভব হয়েছে মা ইলিশ নিধনের ব্যাপারে যে সরকার কার্যকরী কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে কপ্টার ব্যবহার করে পর্যন্ত নদীতে যাতে মা ইলিশ ধরা না পড়ে সেই ব্যবস্থাগুলো করেছে। সেই কারণে কিন্তু পদ্মা এখন 2 কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু খুবই ইতিবাচক। এবং তারা বলছেন যে এই ইলিশকে আরো বেশি বিস্তার করবার জন্য এবং এই যে ইলিশের জেলেরা এর সঙ্গে যারা জড়িত আছেন সেই কুবের মাঝির যে ইতিহাস সেটি কিন্তু এখন নেই। এখন যে নতুন যারা জেলেরা আছেন তাদেরকে সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন, এটি কিন্তু তারা আশা করেন। তো এই ছিল দেশ সেরা ইলিশের হাটের সর্বশেষ খবর। জাফর, পদ্মা নদীতে ভরা বর্ষায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার খবর জানাতে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কঠোর বিধিনিষেধ জারির পর নওগাঁর মোকামে আরেক দফা বেড়েছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বাড়তি দরে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। ভরা মৌসুমে চালের বাড়তি দর অধিক মুনাফা লাভের কৌশল হিসেবে দেখছেন ক্রেতারা। আর দর বৃদ্ধির জন্য মিলারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। তবে মিলারদের দাবি, ধানের বাড়তি দরের সাথে পরিবহন জটিলতায় বেড়েছে দর। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। 1 জুলাই লকডাউন ঘোষণার পর থেকেই নওগাঁর মোকামে বাড়তে শুরু করে চালের দর। জুনের প্রথম সপ্তাহ থেকেই চালের বাড়তি দরের সাথে নতুন করে কেজি প্রতি যোগ হয় 4 থেকে 5 টাকা। মোটা 48 টাকার চাল এখন 55 আর 55 টাকার সরু চিকন চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজিতে। তবে দফায় দফায় চালের দর বৃদ্ধিতে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাওয়ার কথা বলছেন ভোক্তারা। 100 টাকা ভাড়া মারা 1-2 কেজি চালের দামই তো 120 টাকা, তাহলে আমরা কি করে খাবো? তরি তরকারি সব দাম বেশি। 1 কেজি পেঁয়াজের দাম 60 টাকা, 1 কেজি সয়াবিন তেলের দাম 150 টাকা, তাহলে গরিব মানুষ চলে কেমনি? কোন হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাজার বাড়িয়ে যায়,
তো এই দিকে সরকারের নজর দেওয়া উচিত। গেল এক মাসে অন্তত 4 বার বেড়েছে চালের দর। এজন্য মিলারদের মজুত প্রক্রিয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। একটা ছোট মিলার তাও 2000-3000 মন ধান স্টক করেছে, এই সুযোগের কারণেই এই দামটা বেশি। চালের দাম ক্রমাগত বৃদ্ধির দিকে, খুচরা বেচা কেনা শূন্যের কোঠায়। তবে চালকল মালিক সমিতির দাবি, পরিবহন জটিলতা সহ বাজারে ধানের বেশি দামের কারণে চালের দর বেড়েছে। হয়তো 1 টাকা বাড়ছে, কিন্তু খুচরা পর্যায়ে দেখেন 3 টাকা 4 টাকা বেড়ে গেছে। এখান থেকে চাল যাচ্ছে, কিন্তু সেই পরিমাণটা ব্যাক করবে কি নিয়ে? তাদের তো একটা পণ্য লাগবে, কারণ এক সাইড তো আপনার তারা ভাড়া মেরে তো তারা টাকা উঠবে না। বুড়ো মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় বলে জানায় কৃষি বিভাগ। আর 56টি অটো সহ মিল রয়েছে 6 শতাধিক। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কিশোরগঞ্জে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিপুল সংখ্যক মাস্ক ও পিপিই উপহার দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন। গতকাল বিকেলে জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে 2 পিকআপ ভর্তি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। করোনাকালে এসব সামগ্রী স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিল সার্জন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল 10,200 পিস N95 মাস্ক, 53,000 সার্জিক্যাল মাস্ক, 895 পিস পিপি এবং 400 পিস সুরক্ষা চশমা। বাগেরহাটে অসহায় 15,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে শহরতলির মাঝিডাঙ্গা এলাকা থেকে ট্রাকে করে 9টি উপজেলায় এই খাদ্য সামগ্রী পাঠানো হয়। বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এই কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি করে ডাল, তেল, পেঁয়াজ এবং 500 গ্রাম লবণ দেওয়া হবে। গাজীপুরে চালু হলো ফ্রি অক্সিজেন সার্ভিস। গতকাল দুপুরে ভোগড়া এলাকায় নিজ বাসায় শতাধিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার। তিনি জানান, হেল্পলাইনে ফোন করলে সিটি কর্পোরেশনের যে কোনো এলাকায় করোনা আক্রান্তকে বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দেওয়া হবে। এই জন্য 50 জন স্বেচ্ছাসেবীকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তখন আমরা ঘরে বসে থাকি না, আমরা আবারও পূর্বের না ভোগ যন্ত্রণা যাদেরকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে অনুরোধ করবো আমরা সকলের পক্ষ থেকে যোগাযোগ করলে। রাজশাহীতে দোকান খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সকালে নগরীর RDA মার্কেটের সামনে বক্তারা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে প্রশাসনের সহযোগিতা দরকার। তাদের দাবি, করোনার কারণে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। শুধু মালিক নয়, কর্মচারীরাও বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আদেশ না পেলেও শনিবার থেকে দোকান খোলার ঘোষণা দেন ব্যবসায়ীরা। সদরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারে গড়ে তোলা হয়েছে কয়েকশো ফুল ও ফলের বাগান। রয়েছে ছোট পুকুরে বিভিন্ন প্রজাতির শত শত প্রজাতির মাছ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সঞ্জয়। জাফর, আপনি জানেন যে বর্তমানে সারা দেশব্যাপী কঠোর লকডাউন চলছে, তারই অংশ হিসেবে মাদারীপুরও কিন্তু সেই লকডাউনের আওতায় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে। এই সেন্টারটি 2013 সালে চালু হয়। চালু হওয়ার পর 2014 সালে এই হর্টিকালচার সেন্টারে কার্যক্রম শুরু হয়। এখানে বর্তমানে প্রায় যদি আমরা বলে থাকি যে 28টি ফলের বিভিন্ন ফলের আইটেম এখানে রাখা হয়েছে, অর্থাৎ চারা রয়েছে এবং এখানে ফল চাষও হয়। এখান থেকে ফলের চারা সুলভে কিনতে পারেন স্থানীয় লোকজন। এছাড়া এখানে যে ফুলের বাগান গড়ে তোলা হয়েছে, ভোরের আলো ফোটার থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থী আসেন এই জায়গাটি ভ্রমণের জন্য। এটি মূলত ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই অবস্থিত। এটি মস্তাপুর এলাকা, একেবারে সড়কের মহাসড়কের পাশেই কিন্তু এটি অবস্থিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফল এইগুলো দেখতে কিন্তু অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। এখানে রয়েছে একটি লাল শাপলা চত্বর। এখানে বিশাল আকৃতি একটা কাপের মতো হুবহু একটি কাপ তৈরি করে সেই কাপের মধ্যে কিন্তু এখানে
লাল শাপলা রাখা হয়েছে। সেই শাপলাটি দেখতেও কিন্তু দর্শনার্থীরা এখানে ভোরের আলো ফোটার সাথে সাথে আসেন। এখানে আসলে দর্শনার্থীরা যেমনটি বলেছেন যে এখানে আসলে তাদের যে মনোরম পরিবেশের যে প্রাকৃতিক বাতাস সেটি তারা অনুভব করতে পারেন স্বাচ্ছন্দ্যে। যদিও করোনার সময়ে এখানে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে, তারপরও কিছু দর্শনার্থী এখানে আসেন আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য। এখানকার যে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে এই জায়গাটি আপনারা কি কি প্রাধান্য দিয়ে গড়ে তুলছেন এবং দর্শনার্থীদের যে আসতেছে এখানে আপনারা কি কি রেখেছেন তাদের জন্য? সুস্বাগতম সকালের আগত সকল দর্শনার্থী ভাইদের জন্য। মূলত 2014 সালে হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের সমারোহ। এখানে আমাদের একটা আধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি আছে, যেখানে বিভিন্ন জাতের কলা, বাড়ি কলা 1, মেহের সাগর, এই কলার টিস্যু কালচার করে বিভিন্ন জায়গায় আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পেরেছি। এছাড়া আপনার বিভিন্ন জাতের মিয়াজাকি আম, তারপরে আপনার ডকমাই ফজলি, কিউজাই ইত্যাদি আমের সরবরাহ চাষ এবং সরকার নির্ধারিত মূল্যে চারা সরবরাহ করা হয়, যা থেকে স্থানীয় লোকজন বিভিন্ন ভাবে উপকৃত হতে পারে। এবং বিভিন্ন ফুল, বিশেষ করে আগাম শাকসবজির চারা আমরা এখান থেকে উৎপাদন করি এবং চাষিদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখান থেকে সুলভে যে স্থানীয় লোকজন বা বিশেষ করে যারা ফুল এবং ফলের চাষ করে থাকেন, বাগান করে থাকেন, তারা কিন্তু এখান থেকে সুলভে চারা ক্রয় করতে পারেন বলে এখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো যে এখানে আসলে আসার উদ্দেশ্য কি এবং আসলে আপনাদের কেমন লাগে এখানে? মাদারীপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর পরিবেশের জায়গা হলো হর্টিকালচার। এই জায়গাটায় ভরপুর ফুলে ফলে ভরপুর থাকে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা আসলে আমরা যেই ফুলগুলো আগেও চিনতামও না, এমন অনেক ফুল আছে এবং এমন কিছু ফল গাছ আছে যেটা আমরা মাঝে মাঝে দেখতে আসি, এবং দেখতে আসলে নিজের মন অটোমেটিক এমনিতেই ভরে যায় যে এত সুন্দর একটা পরিবেশ। আর টোটালি আমাদের একটা চাহিদা যে এই জায়গায় যদি একটা ট্যুরিজম মানে পিকনিক স্পট তৈরি করা হয়, তাহলে এই জায়গাটা আরো বেশি সুন্দর হইতো এবং মানুষ আরো বেশি ঘুরতে আসতে পারতো, এবং দূর দূরান্ত থেকেও এই জায়গা মানুষ ঘুরতে আসে। ধন্যবাদ। জাফর, যেমনটি শুনছিলেন যে এখানে যে দর্শনার্থী রয়েছে তারা যেমনটি দাবি করেছেন যে এই জায়গাটি যদি একটি পিকনিক স্পট করা যায় তাহলে কিন্তু দর্শনার্থী সংখ্যা আরো বাড়বে। আপনাকে একটু বলে রাখি যে এই হর্টিকালচারের যে পাশেই সেই পাশটিতে কিন্তু একটি বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখা হয়েছে। অর্থাৎ দর্শনার্থীরা যারা আসছেন তারা কিন্তু প্রথমে ঢোকার সাথে সাথেই কিন্তু প্রবেশ মুখে এই বঙ্গবন্ধুর ভাস্কর্যটি দেখতে পান এবং সেখানে এসে দাঁড়ান এবং এখানে তারা ফটো সেশন করে থাকেন। আর এখানকার যে বর্তমানে যেহেতু করোনার লকডাউন চলছে এবং করোনার যে মহামারী, সেই মহামারীতে কিন্তু এখানে প্রবেশ কিছুটা সীমিত করা হয়েছে, তারপরও অনুমতি নিয়ে প্রবেশ করা যায় এবং ঘোরাফেরা করা যায়। তো সব মিলে বলা যায় জাফর, মাদারীপুরের যে মোস্তফাপুর ঢাকা বরিশাল মহাসড়কের পাশে যে গড়ে উঠেছে হর্টিকালচার, এই হর্টিকালচারটি কিন্তু বিনোদনের একটি স্পট হিসেবে তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জাফর। মাদারীপুর সদরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার নানা বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 6 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেল উৎপাদনের কোটা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বের জেরে বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর নিজেদের মধ্যে আলোচনা স্থগিত করে দেয় আরও ঘনীভূত হয়েছে সংকট। ওপেক প্লাস সংগঠনে যে 23টি দেশ অন্তর্ভুক্ত, তার মধ্যে সদস্য দেশগুলো ছাড়াও তেল উৎপাদনের সহযোগী দেশের মধ্যে রয়েছে রাশিয়া, ওমান, বাহরাইন সহ 10টি দেশ। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যে গেল 18 মাস তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে গেছে ওপেক প্লাস। তবে এই সংগঠনটির নেতা সৌদি আরব এবং রাশিয়া তেল উৎপাদনের মাত্রা কম রাখার মেয়াদ আরও 8 মাস বাড়ানোর প্রস্তাব দিলে সংযুক্ত আরব আমিরাত তা প্রত্যাখ্যান করে। তারা দাবি তোলে উৎপাদনের যে মাত্রাকে মূল ভিত্তি হিসেবে এখন ধরা হচ্ছে সেটি পুনর্নির্ধারণের। এরপর থেকেই তেল উৎপাদনের শীর্ষ এই সংগঠনে দেখা দিয়েছে টানাপোড়েন, ফলে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।
মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 0.4% বা 32 সেন্ট বেড়ে $77.48 বিক্রি হয়েছে। এর আগের দিন দাম বেড়েছিল 1.3%। প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। জুলাইয়ের চেয়ে ব্যারেল প্রতি 80 সেন্ট বেড়েছে তেলের দাম। সৌদি আরবের এ দর ওমান ও দুবাইয়ের জ্বালানি তেলের চেয়ে ব্যারেল প্রতি $2.7 বেশি। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতভেদের পর নিজেদের মধ্যে আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে ওপেক প্লাস সদস্য দেশগুলো। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সংগঠনটি ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। ফারহাদ চৌধুরী, সময়। আবারও দেশের খবর। করোনা সংক্রমণ ঠেকাতে প্রথম ধাপের লকডাউনে সাতক্ষীরায় আর্থিক সহায়তা পেয়েছিলেন নিম্ন আয়ের মানুষ। এবার তা না পাওয়ায় বাধ্য হয়েই কাজের সন্ধানে রাস্তায় নেমেছেন অনেকে। বিস্তারিত জানাতে শহরের নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। জাফর, আমি এখন আসছি সাতক্ষীরার নিউ মার্কেট এলাকায়। সীমান্ত জেলার সাতক্ষীরার করোনা সংক্রমণ থামাতে হিমশিম খাচ্ছে প্রশাসন, হিমশিম খাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনও। করোনা সংক্রমণ ঠেকাতে যে লকডাউন ডাকা হয়েছিল, যে কঠোর লকডাউনটি সেই ঢিমে তালে চলছে বলে আমরা দেখছি যে লকডাউনের প্রভাব পড়েনি বললেই চলে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ঘরে থাকতে পারছে না। নিম্ন আয়ের মানুষের একদিকে সমিতির তাড়া, তার উপরে সন্তানদের মুখে অন্ন জোগাতে যে চরম উৎকণ্ঠায় তাদের দিন কাটাতে হচ্ছে, মানবতার জীবন কাটাতে হচ্ছে তাদের। গতবার যখন করোনা সংক্রমণ শুরু হয় তখন সরকার যে ত্রাণের ব্যবস্থা করেছিল, এবার কিন্তু সেই ত্রাণ তারা পায়নি বলে আমাদেরকে বারবার জানিয়েছে। তাদের দাবি যে ত্রাণ দিয়েই লকডাউন ডাকা হোক। সাতক্ষীরার লকডাউনটি 4 সপ্তাহ পরে দেশব্যাপী যে কঠোর 14 দিনের লকডাউন চলছে সেই আওতার মধ্যে, তার মানে তাদের বিষয়টি হয়েছে একটানা প্রায় 1.5 মাস তারা এই লকডাউনের মধ্যেই রয়েছে। তারা যে মানবতার জীবন কাটাচ্ছে, তাদের আয়ের নেই, অথচ সমিতির তারা। এইভাবেই তারা নিম্ন আয়ের মানুষ বিশেষ করে বাইরে বেরিয়ে আসতে, ঘরে থাকতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। আমি তারপর একটি পরিসংখ্যান দিই। সাতক্ষীরার গত 24 ঘন্টায়ও আবারও 8 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে। এই নিয়ে প্রায় 300 করোনা উপসর্গ নিয়ে মারা গেল। আসলে করোনা ডেডিকেটেড হসপিটালে যে রুগী থাকে সে রুগীগুলি সবাই কিন্তু করোনার চিকিৎসা নিতেই মারা যাচ্ছে। যদিও সরকারের কাছে যে হিসাব, প্রতিদিনের যে হিসাব আসে, সেই হিসাবে কিন্তু উপসর্গের যে মারা যাচ্ছে শত শত মানুষ, তাদের কিন্তু কোনো পরিসংখ্যান সরকারের কাছে থাকছে না। সরকারের কাছে যে হিসাবটি আছে শুধুমাত্র আক্রান্ত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের হিসাব। এই হিসাব দেখলে আমরা দেখতে পাই যে এখানে সারা দেশে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। বলতে গেলে যে সাতক্ষীরার হিসাবই যে প্রতিদিন 10 জন 12 জন উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, যার হিসাব, যার পরিসংখ্যান সরকার দিচ্ছে না বা নিচ্ছে না। অথচ এই করোনা ডেডিকেটেড হসপিটালে করোনা চিকিৎসা নিতেই তারা মারা যাচ্ছে। এই অবস্থায় করোনা প্রতিরোধে যে লকডাউন ডাকা হচ্ছে সেই লকডাউনটিও ঢিমেতালে চলছে। কারণ হিসাবে আমাদেরকে জানিয়েছে সুশীল সমাজ, আমাদেরকে আরও জানিয়েছে যে করোনা সংক্রমণের এই ঝুঁকি ঠেকাতে যে লকডাউন, এই লকডাউন মানা যাচ্ছে না। নিম্ন আয়ের মানুষ মানতে পারছে না, তাদের পরিবারের মুখে অন্ন জোগানোর তাগিদেই এই অন্ন জোগাতে গিয়েই তারা কিন্তু বারবারই ওই লকডাউন ভেঙে রাস্তায় নেমে আসতেছে। ইজি বাইক, ভ্যান, রিক্সা সবাই কিন্তু রাস্তায় চলে আসতেছে।
যারা দিনারা দিন খাওয়া মানুষগুলো ঘরে থাকতে পারছে না। তারা একদিকে মৃত্যুর ভয়, অন্যদিকে তাদের এই সন্তানদের মুখে অন্ন জোগাতে তারা এই তাগিদ থেকেই তারা এই লকডাউনকে ঠিক সেইভাবে মানতে পারছে না। তারা বারবার মিডিয়াকে জানিয়েছে যে তারা যদি ত্রাণ পাইতো তাহলেই তারা ঘরে থাকার মতন মৃত্যুর ভয় উপেক্ষা করে বাইরে আসতো না। তারা ত্রাণ পায়নি বলেই কিন্তু তারা এই আস্তে আস্তে বাইরে চলে এসছে। এইভাবেই তাদের এই বাইরে আসা মূল কারণ বলে জানিয়েছে, অভিযোগ করেছে সেই নিম্ন আয়ের মানুষেরা। সুশীল সমাজও বলতে চায় যে তাদেরকে অবশ্যই ত্রাণ সহায়তার মধ্যে আনা উচিত। লকডাউনের মধ্যে তারা যদি ত্রাণ না পায় তাহলে তারা কিভাবে তাদের সংসার চালাবে, কিভাবে তাদের সন্তানদের মুখে অন্ন যোগাবে, এইভাবেই তাদেরকে এগোতে হবে। এই ছিল জাফর সাতক্ষীরার করোনা পরিস্থিতি এবং লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। সাতক্ষীরার করোনার সবশেষ পরিস্থিতি এবং লকডাউনে সেখানকার মানুষজনের অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত প্রসঙ্গ। চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সে খবর জানতে সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার ফেরদৌস লিপির কাছে। জাফর, মহামারীতে আবারও বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রামের প্যারেড ময়দানে রয়েছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী মহামারীতে যে অসহায় মানুষরা, বিশেষ করে স্বল্প নিম্ন আয়ের মানুষ, তাদেরকে কিন্তু খাবারের সহযোগিতা দিচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 200 মানুষকে আজকে কিন্তু এই সহযোগিতা দেয়া হবে। এবং এখানে মূলত শুকনো খাবার রয়েছে, চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন ধরনের যে শুকনো খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো দেয়া হবে। এবং এই কার্যক্রম আসলে সর্বাত্মক যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় দিয়ে আসছেন। এবং এখানে উপস্থিত আছেন স্থানীয় যে কাউন্সিলর তারা, এবং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই যে কার্যক্রম সেটা কিন্তু চলবে যতদিন পর্যন্ত লকডাউন থাকে। তো আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহবুব। তার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে আপনাদের পুরো কার্যক্রমটা কিভাবে পরিচালনা করছেন এবং কি ধরনের সহযোগিতা করছেন। ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশ সেনাবাহিনী লকডাউনের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে। তারই অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী প্রধানের আদেশক্রমে 24 পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়ার তত্ত্বাবধানে আমরা 7 স্বতন্ত্র এডিএ ব্রিগেড আজকে এই মানবিক সহায়তার কার্যক্রম চলমান রেখেছি। আমরা একই সাথে চট্টগ্রাম এরিয়ার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা এবং পার্বত্য চট্টগ্রামে এই মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি এবং এই কার্যক্রম আমাদের লকডাউন চলমান পর্যন্ত অব্যাহত থাকবে। আচ্ছা ভাইয়া, এই কার্যক্রমে কি ধরনের সহযোগিতাটা আপনারা দিচ্ছেন? আমরা এই মুহূর্তে যে মানুষ আছে যারা খাবার পাচ্ছে না, এই ধরনের লোকজনকে আইডেন্টিফাই করে আমরা তাদেরকে নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন সেটা মেটানোর জন্য বিভিন্ন খাবার সামগ্রী প্রদান করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জাফর, কর্মকর্তা যিনি আমাদের সাথে ছিলেন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এই ধরনের মানবিক সহায়তা আসলে চলবে। আর আপনি জানেন যে আসলে শুধুমাত্র এই মানবিক সহায়তা না, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই যে চলমান লকডাউন, সেই লকডাউনে যে কঠোর বিধিনিষেধ, বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে কিংবা যে ঘর থেকে বের হতে না দেওয়া যে চেকপোস্টগুলো আছে, সেই চেকপোস্টগুলোতে কিন্তু যে বেসামরিক যে প্রশাসন, সেই প্রশাসনকে কিন্তু সহযোগিতা করছে। এবং আপনি দেখছেন যে এখানেও যে মানবিক সহায়তা কর্মসূচি পালন করা হচ্ছে তাও কিন্তু সামাজিক দূরত্ব এখানে বজায় রাখা হচ্ছে। এবং এখানে যাদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে তারা মূলত আসলে এখানকার যে স্থানীয় কাউন্সিলর আছে তাদের মাধ্যমে কিন্তু এই অসহায় মানুষদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এবং সেই তালিকায় এখানকার এলাকায় হতদরিদ্র, বিশেষ করে আপনি জানেন যে লকডাউনে যে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসছে এবং এই সহযোগিতা করছে। এবং এই সহযোগিতার যে তালিকাটা আপনি শুনলেন যে খাদ্যপণ্য দিচ্ছে, এবং এর বাইরেও কিন্তু আমরা সেনাবাহিনী এগিয়ে আসছে এবং এই সহযোগিতা করছে। এবং এই সহযোগিতার যে তালিকাটা আপনি শুনলেন যে খাদ্যপণ্য দিচ্ছে, এবং এর বাইরেও কিন্তু আমরা শুনেছি যে চট্টগ্রামে আজকে কিন্তু এই
চকবাজার এলাকায় এই সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এর বাইরে এলাকা ভাগ করে কিন্তু এই সহযোগিতা দেওয়া হচ্ছে এবং আমরা এখানে দেখেছি যে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এই সহযোগিতা দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র যে এই সহযোগিতা সেটা না, সেনাবাহিনী কিন্তু আমরা দেখেছি যে দেশের যে কোনো দুর্যোগ এবং মহামারীতে সামনে এবং এখানে যিনি যে স্থানীয় কাউন্সিলররা আছে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের স্থানীয় কাউন্সিলররা আছে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের কর্মসূচি আসে সেই কর্মসূচি তো আমরা দেখেছি যে মানুষের পাশে দাঁড়াতে এবং এই চলমান কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের যে জনগণ আছে সেই জনগণের পাশে দাঁড়াচ্ছে এবং এখানকার যিনি কর্মকর্তা তিনি বলছেন যে চট্টগ্রাম জেলা ছাড়াও আসলে আপনি জানেন যে পার্বত্য এলাকা একটা বিশাল অঞ্চল চট্টগ্রামে, সেই অঞ্চলেও কিন্তু অনেক বেশি অসহায় এবং মানুষ রয়েছে এবং বিশেষ করে পাহাড়ি এবং যে অসহায় বাঙালি রয়েছে পার্বত্য এলাকায়, সেখানেও কিন্তু এই মানবিক সাহায্য দিচ্ছে এবং শুধুমাত্র যে খাদ্য সহযোগিতা সে সহযোগিতা না, এখানে আমরা দেখেছি যে করোনাকালীন যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে এবং দুর্গম এলাকা থেকে কিন্তু আপনার দেখা গেছে যে যারা সংকটাপন্ন রোগী তাদেরকেও কিন্তু দ্রুত হেলিকপ্টার যোগে কিন্তু তারা এই শহরে নিয়ে আসছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সেনাবাহিনী যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তার সর্বশেষ। জাফর। করোনার এই দুঃসময়ে চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি। আবারও খেলার খবর। আইসিসির প্রধান নির্বাহী পদ থেকে বহিষ্কার করা হলো ভারতীয় মানু সোহনিকে। জরুরি সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এদিকে ইংল্যান্ড থেকে সিরিজ খেলে এসে করোনা পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। অন্যদিকে বোর্ডের সাথে মনোমালিন্যে অবসরের ইঙ্গিত দিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন হেটমায়ার, কট্রেল ও রোস্টনচেজ। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল এবছর মার্চে। 2019 সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়ার পর থেকে তার বিরুদ্ধে উঠে নানা অভিযোগ। বিষয়টি অভ্যন্তরীণ হওয়ায় প্রকাশ্যে আসছিল না। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার নামে, আর তার প্রেক্ষিতে আইসিসির প্রধান নির্বাহীর পদ থেকে বহিষ্কার করা হলো ভারতীয় মানু সোহনিকে। এদিন জরুরি সভা বসে আইসিসির বোর্ড মেম্বারদের, যেখানে বেশিরভাগ বোর্ড মেম্বারদের ভোটে তাকে বহিষ্কার করা হয় আইসিসির গুরুত্বপূর্ণ এই পদ থেকে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কোপারকে নিয়োগ করা হয় এ ব্যাপারে তদন্তে। সেই প্রতিবেদন পর্যবেক্ষণ করে নেওয়া হয়েছে সিদ্ধান্তটি। করোনা পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। ইংল্যান্ড থেকে ফিরে পিসিআর পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে তার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে এসএলসি। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ দুনিয়া জুড়ে বৃদ্ধি পাওয়ায় কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। গ্র্যান্ট ফ্লাওয়ারকে আইসোলেশনে রাখা হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে। আর সঙ্গে থাকা ক্রিকেটারদের আবারও করানো হবে করোনা টেস্ট। 13 জুলাই ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি20 সিরিজ খেলার কথা রয়েছে লঙ্কানদের। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন লঙ্কান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। মূলত বোর্ডের সাথে বনিবরা না হওয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন। আসন্ন 2023 বিশ্বকাপ সামনে রেখে দল গোছাচ্ছে এসএলসি, তাই সিনিয়র ক্রিকেটারদের প্রতি অবজ্ঞা করছেন তারা, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আসছে ভারত সফর থেকে নিজের নামও সরিয়ে নিয়েছেন ম্যাথুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন শিমরন হেটমায়ার, শেলডন কট্রেল, রোস্টনচেজ। গেল লঙ্কা সিরিজে ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়ায় বাদ পড়েছিলেন দল থেকে। কায়রন পোলার্ডকে অধিনায়ক আর সেই হোপকে করা হয়েছে সহ অধিনায়ক। দল থেকে ছিটকে গেছেন কেভিন সিনক্লেয়ার এবং কাইল মেয়ার্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পশ্চিমা দেশগুলোতে অ্যাডভেঞ্চার, বিনোদন ও প্রতিযোগিতার জন্য আকাশযান গ্লাইডার খুবই জনপ্রিয়। গ্লাইডারের মতো হুবহু একটি আকাশযান উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জে অলিউল্লাহ তালুকদার। এরই মধ্যে তার উদ্ভাবিত আকাশযানটির ভিডিও চিত্র ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যবসার পাশাপাশি অবসরে ইউটিউবে গ্লাইডারের ভিডিও দেখে নানাভাবে সেটা বানানোর জন্য তথ্য সংগ্রহ করেন
তারপরই নেমে পড়েন গ্লাইডার উদ্ভাবনের কাজে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রথমে যে কেউ দেখলে মনে করবেন ইঞ্জিন চালিত বিশাল আকৃতির ঘুড়ি অথবা ভিন্ন ধরনের হেলিকপ্টার। বিনোদনের জন্য দেশে এটি প্রথম কেউ তৈরি করলেন। তবে উদ্ভাবক অলিউল্লাহর দাবি, মাত্র 5 লাখ টাকা খরচ করলেই আরও আধুনিক মানের গ্লাইডার তৈরি করতে সক্ষম তিনি। ব্যবসার পাশাপাশি অবসরে ইউটিউবে দেখেন বিশ্বের বিভিন্ন দেশের সৃষ্টিশীল ভিডিও। এক পর্যায়ে গ্লাইডারের ভিডিও দেখে সেটি বানানোর জন্য নেমে পড়েন উদ্ভাবনের কাজে। প্রপেলারের গতি বাড়ার সাথে সাথে গ্লাইডারটি চলতে শুরু করে। কয়েক মিনিট চলার পর বাতাসের গতির সাথে সামঞ্জস্য হলেই আকাশে উঠতে শুরু করবে। তবে তার উদ্ভাবন করা এই আকাশযানটি পরিপূর্ণ রূপ দিতে এই গ্লাইডারটি আন্তর্জাতিক মানে রূপান্তর করতে পারবেন বলে জানান তিনি। এজন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন উদ্ভাবক। এটা উড়ানের জন্য যে স্পিড দরকার, আরপিএম এর দরকার, এটা ওই আরপিএম আসে। আরেকটা হচ্ছে বড় সমস্যা হয়েছে, এটা হাইওয়ের কাছে আসলে দেখা যায় গাড়ি আছে। এটা উড়ানের জন্য পারফেক্ট জায়গা হয়েছে সি বিচগুলো। যদি এটা প্রপার করতে যাই তাহলে এটার পিছনে খরচ করতে হবে কমসে কম 5 লাখ টাকা। সরকার আমার সহযোগিতা করে, তাহলে এটা আমি প্রপারভাবে করবো ইনশাল্লাহ। অলিউল্লাহর এই তাক লাগানো উদ্ভাবন দেখে বিস্মিত তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। মেধা না হলে এই কাজটা আর কি করতে পারতো না। ইনশাল্লাহ এটা আকাশে উড়বে, এটাই সত্য। অলিউল্লাহ ভাইয়ের মতো মানুষ যারা আছে সুষ্ঠুভাবে নজর দেয়, তাহলে আমাদের দেশে আমরা পারবো। আমরা কেন পারবো? আমরা প্লেন বানাবো, আমরা গাড়ি বানাবো, আমরা সবকিছু পারবো। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, অলিউল্লাহ সরকারি সহায়তার লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। একজন নতুন প্রজন্মের একজন উদ্ভাবক, তার এই উদ্ভাবনী যদি আমাদের দেশ এবং জাতির জন্য কাজে আসে এবং মন্ত্রণালয় যদি মনে করে, তাহলে অবশ্যই তার পাশে থাকা সম্ভব হবে। গ্লাইডারের উদ্ভাবক অলিউল্লাহর স্বপ্ন, তিনি শুধু নিজে নন, স্বল্প খরচে দেশের মানুষকেও আকাশে ওড়াতে চান। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাথে সাথে যে আমরা ভ্যাকসিনটা পাচ্ছি, এটার জন্য আমরা খুবই হ্যাপি। রেজিস্ট্রেশন করেছি, 5 মিনিটের মধ্যে আমাকে রিপ্লাই দিয়েছে শিশু হাসপাতালে যে আপনাকে আগামীকাল ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধনের পরদিন থেকেই গণহারে টিকাদান শুরু, নিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। সারা দেশে 199 জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত 11,651। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে আজ থেকে অভিযান শুরু হবে। সরকারি খরচে মেরামত। ঠাকুরগাঁওয়ে হাওয়া লাগলেই ঘরে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। রপ্তানির আগেই গায়েব হয়ে যাচ্ছে পণ্য, চালানের 1/3 পাচ্ছে না ইউরোপ আমেরিকার প্রতিষ্ঠান। চোর চক্রের অপকর্মে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। এবং কোরবানির 2 সপ্তাহ আগে ঢাকার খামারগুলোতে বিক্রি হয়েছে অন্তত 20% পশু। হাটের অপেক্ষায় খামারিরা, সংক্রমণ এড়াতে সংখ্যা বাড়ানোর দাবি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।